ওকে, লেট স্টার্ট। দেখো আমরা এই যে যে জিনিসগুলো পড়বো এখন, হ্যাঁ, এটা হলো, দেখো আমরা কোশ্চেনগুলো দেখে নিচ্ছি। ধরো ফার্স্টে আমাদের বলেছে, একদম এগুলো সিম্পল সিম্পল কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং ইউনিটস is useful in relating concentration of solution with its vapor pressure? ঠিক আছে, এবার ভেপার প্রেশারের সঙ্গে কোনটা রিলেটেড, কোন ইউনিটটা রিলেটেড, অর্থাৎ মোল ফ্র্যাকশন। ভেপার প্রেশারের সঙ্গে মোল ফ্র্যাকশন, কারণ তোমরা জানো কি কি জানতে বলো তো, যে ডেল্টা পি, তাই তো, ডেল্টা পি, ডেল্টা পি বাই পি জিরো ইকুয়াল টু এক্স টু, এটা জানতে, তাই তো? ঠিক আছে, অর্থাৎ যে হুইচ অফ দ্য ফলোইং ইউনিটস ইজ ইউজফুল ইন রিলেটিং concentration of the solution with its vapor pressure, that is actually mole fraction. Okay, the second question আমাদের কি বলেছে দেখো, হ্যাঁ, সেকেন্ড কোশ্চেন আমরা কি দেখতে পাচ্ছি বলো, at on dissolving sugar in water, দেখো কি বলছে, on dissolving sugar in water at room temperature the solution feels cool to touch. Under which of the following cases dissolution of sugar will be most rapid? কোনটার ক্ষেত্রে এটা র্যাপিড হবে সেটা আমাদের জানতে চেয়েছে। কি কি অপশন দিয়েছে দেখো, সুগার ক্রিস্টাল ইন কোল্ড ওয়াটার, এটা হবে, মানে কোল্ড ওয়াটারে কি তাড়াতাড়ি ডিজলভ হবে? সুগার ক্রিস্টাল ইন হট ওয়াটার, হ্যাঁ, আমাদের আরেকটা দেখতে পাচ্ছি দেখো, অন ডিজলভিং সুগার ইন ওয়াটার এট রুম টেম্পারেচার, রুম টেম্পারেচারের কথা বলেছে, সলিউশন ফিল কুল টু টাচ, অর্থাৎ তুমি যখন হাত দেবে ওটার সঙ্গে, হ্যাঁ, সলিউশনে যখন হাত দেবে তুমি কুল ফিল করবে, এই তো, কুল টু টাচ। আন্ডার হুইচ কন্ডিশন, হুইচ অফ দ্য ফলোয়িং কেসেস ডিজলিউশন অফ সুগার উইল বি মোস্ট র্যাপিড, কোন ক্ষেত্রে, অর্থাৎ যদি আমরা এই সুগারগুলোকে বড় বড় ঢেলার মতো না নিয়ে যদি আমরা কি করি, ইফ পাউডার ফর্ম করি, তাহলে যে কোনো কিছু, এনিথিং, ইফ ইউ, হ্যাঁ, মোস্ট ইফেক্টিভলি ওরা ডিজলভ হবে। ওকে, অর্থাৎ অপশন কি হবে এটার, অপশন ইজ ডি মেন্স 4 হেয়ার, এই তো। তাহলে এখানে আমাদের এই চার অপশনটা, হ্যাঁ, 4 নম্বরটা কারেক্ট, এই তো, বুঝেছ? বেশ, এবারে আমাদের থার্ড কোশ্চেন কি বলেছে, থার্ড কোশ্চেন বলেছে অ্যাট ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম at the rate of dissolution, at rate of dissolution, huh, of a solid solute in the volatile liquid solvent is, দেখো কি কি বলেছে, সলিড সলিউট মানে সোডিয়াম ক্লোরাইডের মতো, হ্যাঁ, লাইক সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, লাইক দিস টাইপ অফ সলিড ইন ভোলাটাইল লিকুইড সলভেন্ট, ভোলাটাইল লিকুইড সলভেন্ট, তার মানে আমাদের ইট মে বি ওয়াটার। ওকে, ইট মে বি ওয়াটার, দ্যাটস মিন ওয়াটার ইজ ভোলাটাইল অলসো। ওকে, at equilibrium the rate of dissolution of a solid solute in a volatile liquid solvent is, কোনটা হবে, কোনটা হবে দেখো, equal to the rate of crystallization, yes, দেখো থার্ড অপশন ইজ কারেক্ট। দেখো কেন বলছি লেস দ্যান দ্য রেট অফ ক্রিস্টালাইজেশন, এটা নয়, কেন নয়, কেন নয় ক্ষিতীশ? ইয়েস, সেমি স্পিডে যদি এটা ক্রিস্টাল হয় তাহলে এটা ডিজলভ হবে না, তাই না? তারপরে গ্রেটার দ্যান দ্য রেট অফ ক্রিস্টালাইজেশন, আবার গ্রেটার যদি হয়ে যায় তাহলে তো উল্টো কেস হয়ে যাবে, ঠিক আছে, না, সলিড হবে না। তাহলে আমাদের কি হবে অ্যাকচুয়ালি, যেটা হবে ইকুয়াল টু দ্য রেট অফ ক্রিস্টালাইজেশন। ওকে, অ্যাট ইকুইলিব্রিয়ামে কি হবে, যে আমাদের যতটা ক্রিস্টাল হবে ততটাই আবার ব্যাক করবে, ডিসলিউশন হবে। ওকে, বোঝা গেছে? তবে তো ইকুইলিব্রিয়াম আসবে। ওকে,
নাম্বার 4-এ কি বলেছি, কোশ্চেন নাম্বার 4, দেখো কোশ্চেন নাম্বার 4 দেখতে পাচ্ছি, a beaker contains দেখো কি বলছি, a beaker contains a solution of substance A. Precipitation of substance A takes place when a small amount of A is added to the solution. The solution is dash. A beaker contains a solution, হ্যাঁ সেটা কি কি বলেছে, precipitation of substance A takes place when small amount of A is added to solution. তার মানে এটা কি, এটা কি ধরনের সলিউশন, এটা কি ধরনের সলিউশন, তাহলে অপশনগুলো একটা হলো স্যাচুরেটেড দিয়েছি, ঠিক আছে, একটা স্যাচুরেটেড দিয়েছি, বাকিগুলো দিচ্ছি নাও, হ্যাঁ কোনটা বলো, সুপার স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড, তার মানে একটু দিলে যদি তোমার সঙ্গে সঙ্গে আবার প্রেসিপিটেট পড়ে যায়, তাই তো, তাহলে কি হবে এটা, তাহলে অ্যাকচুয়ালি কি হবে, হ্যাঁ তাহলে কি ধরনের হবে, সুপার স্যাচুরেটেড, মানে ও অলরেডি স্যাচুরেটেড হয়ে এক্সট্রা হয়ে আছে এবং একটুখানি ইয়ে করলেই সঙ্গে সঙ্গে পড়ে যাবে, তাই তো, স্যাচুরেটেডকে তুমি সুপার স্যাচুরেটেড করতে পারো, কিন্তু সুপার স্যাচুরেটেডকে আর কিসে আনতে পারবে না, ও অবশ্যই ওটার মধ্যে কিছুটা দিলে সঙ্গে সঙ্গে ও প্রেসিপিটেট পড়ে যাবে, ক্লিয়ার, ক্লিয়ার, বুঝতে পেরেছো। এইবারে আমরা যদি দেখি নাম্বার 5, ঠিক আছে, নাম্বার 5 দেখো তো আমরা কি বলছি, নাম্বার 5-এ কি বলছি, নাম্বার 5-এ বলছি the maximum amount of a solid, the maximum amount of a solute that can be dissolved in a specific amount of a given liquid solvent does not depends on, কিসের উপর ডিপেন্ড করবে না, কিসের উপর ডিপেন্ড করবে না এটা, হ্যাঁ বলো দেখি, দেখো ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ solute that can be dissolved in a specific amount of a given liquid solvent, যেটা does not depend upon, টেম্পারেচার দিলে কি হয়, আর বেশি পরিমাণে ডিজলভ হয়, প্রেশার does not depend on, দেখো টেম্পারেচার দিলে আর বেশি করে ডিজলভ হয়, এবার সলিউটের উপর ডিপেন্ড করবে, সলিউট কি পোলার সলিউট নাকি অন্য ধরনের সলিউট, তার উপর ডিপেন্ড করে, নেচার অফ সলিউটের উপর ডিপেন্ড করে, তাই না, নেচার অফ সলভেন্টের উপরে ডিপেন্ড করে, তুমি যদি সলভেন্ট যদি একটা পোলার সলভেন্ট একটা নন পোলার সলভেন্ট এরকম ইউজ করো তাহলে সলিবিলিটি চেঞ্জ হয়ে যাবে, কিন্তু দেখো ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ solute that can be dissolved in a specific amount of a given liquid, তখন ওটা কার উপর ডিপেন্ড করবে না, প্রেশারের উপর ডিপেন্ড করবে না, ওকে, সো কোনটা কারেক্ট, প্রেশার, ওকে, এটা কারেক্ট হলো। এই অনামিতা শুনতে পাচ্ছ, অনামিতা, ওকে, দেখো আমরা যেটা করছি এখন, আমরা এইভাবে কোশ্চেনগুলোকে সলভ করে নিচ্ছি, এটা টুকতে হবে না, হ্যাঁ টুকতে হবে না, আমি এই পিডিএফটাকে তোমাদেরকে পাঠিয়ে দেবো, ঠিক আছে, পিডিএফটাকে পাঠিয়ে দেবো, এখন আনসারগুলোকে তুমি লিখে রাখো, তার এক্সপ্লেনেশন যদি দরকার হয় সেটাই লিখে রাখো, নাম্বার দিয়ে কোশ্চেন নাম্বার এবং তার এক্সপ্লেনেশন, হ্যাঁ
যদি দরকার হয়, যেটা না বুঝতে পারবে, যে এক্সপ্লেনেশনটা তোমার কাছে দরকার হবে, সেটা লিখে রাখবে। ওকে, ক্লিয়ার? আর কোশ্চেনগুলো আমি পাঠিয়ে দেবো। ওকে, the low concentration of oxygen in the blood and tissues of people দেখো living at high altitude is due to low concentration of oxygen। তার কারণটা কি? আমরা পাহাড় পর্বতে গেলে অ্যান্ড হাই অল্টিটিউডে গেলে অক্সিজেনের পরিমাণ কমে যায়, তাই তো? আমাদের ব্লাডে দ্য অ্যামাউন্ট অফ অক্সিজেন ডিক্রিজ। এইটার কারণটা কি? এটার কারণটা কি? লো টেম্পারেচার, নাকি লো অ্যাটমসফিরিক প্রেশার, নাকি হাই অ্যাটমসফিরিক প্রেশার? অপশন 2, তাই তো? লো, ইয়েস। না, টেম্পারেচার দেখো, টেম্পারেচার তোমার তো সেটা চেঞ্জ নাও করতে পারি আমরা, তাই না? কিন্তু প্রেশারটা কিন্তু চেঞ্জ হবেই, ঠিক আছে? কারণ কোনো কোনো অ্যালটিটিউডের ওপরে, মানে একদম হাই নয়, যেটা নর্মাল হাই, সেখানে টেম্পারেচার দুপুরবেলা হয়তো টেম্পারেচার অনেকটা হলো, কিন্তু প্রেশারটা কিন্তু কম হবে। ওকে, তার মানে এটা কি আনসার হলো বলো? নাম্বার 2, লো অ্যাটমসফিরিক প্রেশার। ক্লিয়ার? লো অ্যাটমসফিরিক প্রেশার। ওকে, তারপরে কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7, কনসিডারিং দ্য ফরমেশন অফ ব্রেকিং অ্যান্ড স্ট্রেংথ অফ হাইড্রোজেন বন্ড। দেখো, হাইড্রোজেন বন্ড তোমরা জানো যে হাইড্রোজেন বন্ড কীরকম হয়। হাইড্রোজেন বন্ড মানে এই ধরো ওয়াটার, এইচ, ও, এখানে এইচ, এখানে ডট 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 করে আরেকটা হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে অক্সিজেন, তারপর কি হতে পারে, এখানে হাইড্রোজেন, এই যে ওয়াটারগুলো এখানে ডট 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 এরকম করে চলতে পারে, ঠিক আছে? তাহলে এই যে ব্যাপারগুলো হচ্ছে, অর্থাৎ এইভাবে হাইড্রোজেন বন্ডিং হয়। এবার এই হাইড্রোজেন বন্ডিং যদি বাই চান্স ভেঙে যায়, সেটা বলছে কনসিডারিং দ্য ফরমেশন অ্যান্ড, দেখো বলছে ফরমেশন, ব্রেকিং অ্যান্ড স্ট্রেংথ অফ হাইড্রোজেন বন্ড, এগুলোকে কনসিডার করতে হবে। প্রেডিক্ট হুইচ অফ দ্য ফলোইং মিক্সচার উইল শো এ পজিটিভ ডেভিয়েশন ফ্রম রাউলস ল। ওকে, কোনটা রাউলস ল থেকে পজিটিভ ডেভিয়েশন দেখাবে, ঠিক আছে? সেটা বলছে মিথানল ইন অ্যাসিটোন। কেন? এটা হলো অ্যাসিটোন, দিস ইজ অ্যাসিটোন, ইয়েস। এবারে এটার মধ্যে যদি আমরা মিথানল দেই, এই যে সুজিতকে ঢুকতে বলো। এই যে মিথানল, সে বুঝেছি, যাক সেটা হবে, মাঝে মাঝে হবে আর মাঝে মাঝে হবে না। তাহলে কি হলো ব্যাপারটা? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে কার্বন কার্বন ডাবল বন্ড, এইখানে CH3, এইখানে CH3, এইখানে ডট ডট ডট, এইখানে যদি আমাদের হাইড্রোজেন থাকে, এইখানে যদি ও, এখানে যদি CH3, এটা মিথানল, ঠিক আছে? দেখো এইবার আমাদের কি বলেছে, কনসিডারিং দ্য ফরমেশন, ব্রেকিং অ্যান্ড স্ট্রেংথ অফ হাইড্রোজেন বন্ড, প্রেডিক্ট হুইচ অফ দ্য ফলোইং মিক্সচার উইল শো এ পজিটিভ ডেভিয়েশন ফ্রম রাউলস ল। ঠিক আছে? মিথানল আর অ্যাসিটোনে কি হবে, মিথানলের মধ্যে যে হাইড্রোজেন বন্ড ছিল, ঠিক আছে, তাহলে সেগুলো ভেঙে যাচ্ছে, তার মানে সেখানে আমাদের রিপালশন হবে অ্যাকচুয়ালি, তাহলে আমাদের কি হবে, পজিটিভ ডেভিয়েশন হবে। আর যদি এটাকে আমরা দেখতাম যে এটা হচ্ছে অর্থাৎ ক্লোরোফর্ম আর অ্যাসিটোন, তাহলে কিন্তু অ্যাট্রাকশন বেশি হতো,
কারণ ক্লোরোফর্ম আর অ্যাসিটোন, ক্লোরোফর্ম নিজেদের মধ্যে অতটা হাইড্রোজেন বন্ডিং নেই, কিন্তু অ্যাসিটোন এই যে CH3, এখানে CH3, হ্যাঁ, এবার এইখানে ডট 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 হাইড্রোজেন, এখানে সি, এখানে Cl, এখানে Cl, এখানে Cl, ওকে, এইখানে ফরমেশন হচ্ছে, হাইড্রোজেন বন্ডটা ফরমেশন হচ্ছে, ওকে। অর্থাৎ এই যে হাইড্রোজেন বন্ডটা ফরমেশন হচ্ছে তার কারণে এটা আমাদের নেগেটিভ ডেভিয়েশন দেখাবে, কারণ এটার অ্যাট্রাকশন হচ্ছে, ওকে। এখানে কি হচ্ছে, এটা অ্যাট্রাকশন, অ্যাসিটোন অ্যান্ড ক্লোরোফর্ম দে অ্যাট্রাক্ট টু ইচ আদার বাই দ্য ফরমেশন অফ হাইড্রোজেন বন্ড। আর নাইট্রিক অ্যাসিড অ্যান্ড ওয়াটার, এটার মধ্যে হাইড্রোজেন বন্ডের কোনো দরকার নেই, এটা এমনিতেই ডিসোসিয়েট হয়ে যাবে। নাইট্রিক অ্যাসিড কী হবে, হ্যাঁ, ওয়াটারের মধ্যে গেলে ডিসোসিয়েট হয়ে গেলে। আর ফেনল অ্যান্ড অ্যানিলিন, ফেনল অ্যান্ড অ্যানিলিন, ফেনল অ্যান্ড অ্যানিলিন, এদের মধ্যে ফেনলের মধ্যে যে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং থাকতে পারতো, হ্যাঁ, ওটা ব্রেক করে যাবে। অর্থাৎ আমাদের দেখতে পাচ্ছি মানে এইখানে কম হবে যেটা, আর ফেনল অ্যান্ড অ্যানিলিনের মধ্যে আবার একটা রিয়াকশনও হয়ে যেতে পারে, তাই না? ফেনল অ্যান্ড অ্যানিলিন তাদের মধ্যে একটা রিয়াকশন হতে পারে, ঠিক আছে। অর্থাৎ সেই কারণে আমরা কি দেখব, মিথানল অ্যান্ড অ্যাসিটোন, এটাই হলো কারেক্ট আনসার, বুঝেছ? বেশ, এবারে কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 আমরা কি দেখতে পাচ্ছি বলো, কলিগেটিভ প্রপার্টিজ ডিপেন্ডস অন। এবারে কলিগেটিভ প্রপার্টি কার কার উপর ডিপেন্ড করছে সেগুলো দেখে নেই আমরা। ইয়েস, সবসময় আমরা বলেছি কলিগেটিভ প্রপার্টি, দ্য প্রপার্টি অফ এ সলিউশন হুইচ ডিপেন্ডস অনলি অন দ্য সলিউট পার্টিকেল ইন সলিউশন, তাই না? অর্থাৎ এই অপশনটা আমরা অলরেডি দেখতেই পাচ্ছি যে নাম্বার অফ সলিউট পার্টিকেল ইন সলিউশন সে 2 নম্বর পজিশনে আছে, তাই না? 2 নম্বর পজিশনে আছে, অর্থাৎ এটা আমরা পেয়ে গেলাম। ক্লিয়ার? এরপরে নাম্বার 9, আর অন্যদিকে তাকালামই না, তাই না? বেশ, এবারে নাম্বার 9-এ আমরা কি দেখতে পাচ্ছি, নাম্বার 9-এ আমরা কি দেখতে পাচ্ছি, নাম্বার 9-এ দেখতে পাচ্ছি হুইচ অফ দ্য ফলোয়িং aqueous solution, হুইচ অফ দ্য ফলোয়িং aqueous solution শুড হ্যাভ দ্য হাইয়েস্ট বয়লিং পয়েন্ট, কোনটায় সবচেয়ে বেশি বয়লিং পয়েন্ট থাকতে পারে সেটা আমরা কি করে চিনব, সেটা আমরা কি করে চিনব? সেজিৎ, অরিজিৎ, অনামিতা, তেজ, তোমরা সবাই বলো, যে কেউ বলো। হুইচ অফ দ্য ফলোয়িং aqueous solution শুড হ্যাভ দ্য হাইয়েস্ট বয়লিং পয়েন্ট? অনামিতা কি বলছে? এটা কি করে বুঝি আমরা, কি করে বুঝবো? এই যে এটাকে শুধু ডিসোসিয়েট করে দেব, এই ফার্স্ট এরটা থেকে Na প্লাস OH মাইনাস ফর্ম হচ্ছে, তাই না? সেকেন্ডটা থেকে 2Na প্লাস প্লাস SO4 2 মাইনাস, এটা ফর্ম হচ্ছে না? বুঝেছ? আর বাকিদের ক্ষেত্রে K প্লাস NO3 মাইনাস, এই তো। আবার কে NH4 প্লাস প্লাস NO3 মাইনাস। তাহলে সবচেয়ে নাম্বার অফ আয়ন কোথায় বেশি আছে বলো, নাম্বার অফ আয়ন কোথায় বেশি আছে? ইয়েস, অর্থাৎ যেখানে নাম্বার অফ আয়ন বেশি, আমরা তো অলরেডি বলেছি যে কি বলেছি যে বয়লিং পয়েন্ট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নাম্বার অফ মোল, তাই না? মোলালিটি তো। তাহলে নাম্বার অফ মোল কোথায় বেশি? এখানে দুটো, এখানে একটা, আর এগুলোতে সবগুলোতে দুটো দুটো করে আছে। তাহলে নাম্বার অফ আয়ন যেখানে বেশি হবে সেখানেই মোলালিটি বেশি হবে, অর্থাৎ অপশন কোনটা হবে? অপশন 2 ইজ কারেক্ট। ক্লিয়ার? বেশ, এবারে নাম্বার 10,
ইভোলুশনস্কোপিক কনস্ট্যান্ট, ইভোলুশনস্কোপিক কনস্ট্যান্ট সেটা কি ছিল? সেটা কি ছিল অ্যাকচুয়ালি? জিনিসটা কি ছিল? এই জানি না মানে, কে এফ কে বি এইগুলো কি ছিল? হ্যাঁ, কে এফ সেটা কি ছিল? ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট বা ইভোলুশনস্কোপিক কনস্ট্যান্ট, তাই তো? ওই যে কে যেইগুলো ছিল, ডেল্টা টি এফ বা ডেল্টা টি বি ইকুয়াল টু কি ছিল? কে বি ইন্টু এম বা ডেল্টা টি এফ ইকুয়াল টু কে এফ ইন্টু এম। তাহলে এই যে কে যেটা, সেগুলো কি অ্যাকচুয়ালি? ইভোলুশনস্কোপিক কনস্ট্যান্ট। ওকে, অ্যান্ড সেটার ইউনিটটা কি হবে? ইউনিটটা কি হবে বলো? দেখো কে, সে 3 and 4 দেবো, কিন্তু তার আগে তুমি এটাকে করো। ডেল্টা, দেখো আগে কি ছিল অ্যাকচুয়ালি? ডেল্টা ডেল্টা টি এফ ইকুয়াল টু কি হচ্ছে? কে এফ ইন্টু এম, এই তো এইটা। তাহলে কে এফ ইকুয়ালটা আমরা কি দেখতে পাচ্ছি? টেম্পারেচার বাই এম। তাহলে এইটা থেকেই তো আমরা পেয়ে যেতে পারি, তাই না? এটা থেকেই আমরা পেতে পারি। এই অনামিকা বুঝেছো? এটা থেকেই তুমি দেখো উপরে টেম্পারেচার আছে মানে কেলভিন, ঠিক আছে? আর নিচে যে মোলালিটি, সে মোলালিটিটার ব্যাপারটা কি, তাই না? মোল পার কেজি, তাই তো? তাহলে এখান থেকে আমরা কেএফ এর যে ইউনিটটা, তাহলে আমরা কি পাচ্ছি এখানে? কেলভিন ইন্টু কেজি ইন্টু মোল ইনভার্স, তাই তো? তাহলে অপশন এ, আর কিছু দরকারই হলো না, তাই না? তাহলে অপশন এ ইজ কারেক্ট। হ্যাঁ, এবার তুমি, আমরা ইয়েটা দেখতেই পারি, অন্য অপশনগুলো দেখতেই পারি, কিন্তু আমাদের আর দরকার হলো না, তাই না? এবারে কোনটা কোনটা? অপশন এ, এ মানে তোমার কে, কে এর যে ইউনিট, কে তার ইউনিট যেটা হলো, মানে উপরে ছিল টেম্পারেচার মানে কেলভিন, ওকে? আর নিচে কি আছে? নিচে আছে হলো তোমার মোলালিটি। মোলালিটির ইউনিট কি? মোল পার লিটার, এই সরি মোল পার কেজি, এই কেজি কেজি, এখানে যেহেতু মোলালিটি, ঠিক আছে? হ্যাঁ, তাহলে কেজিটা উপরে গেল, নিচে মোল থাকলো, তার মানে কি কেলভিন, কেলভিন কেজি পার মোল ইউনিটটা হলো। ক্লিয়ার? এবারে দেখো কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11-এ আমরা কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি ইন কম্পারিজন টু এ 0.01 molar solution of glucose, the depression in freezing point of a 0.01 molar magnesium chloride solution is, এটা একটু ক্যালকুলেশনের বিষয়, তাই না? একটুখানি বলেছে কি 0.01 molar solution of glucose, the depression in freezing point of এত ইজ, কম্পেয়ার করতে বলেছে 0.01 মোলার সলিউশনের জন্য আর 0.1 মোলার ম্যাগনেসিয়াম ক্লোরাইডের জন্য। দুটো কি সেম হবে, নাকি একটা আরেকটার টুয়াইস হবে, নাকি একটা আরেকটার 3 টাইমস হবে, নাকি অ্যাবাভ 6 টাইমস? কোনটা সেটা বলতে হবে। 3 টাইমস হবে। তার কারণটা হলো গ্লুকোজ কোনো আয়নে ডিসোসিয়েট হবে না। তাহলে গ্লুকোজের নাম্বার অফ মোল ইজ 0.1 মোলার, ওটাই থাকবে, মোলারিটি চেঞ্জ হবে না। বাট ম্যাগনেসিয়াম যখন হবে, ম্যাগনেসিয়াম কি হচ্ছে বলো? ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটা ডিসোসিয়েট হয়ে কি হবে? Mg2+,
এই তো প্লাস 2Cl মাইনাস, শুধু Cl মাইনাস না, এই তো 2Cl মাইনাস। তাহলে এই 2Cl মাইনাস যখনই হলো তখন টোটাল নাম্বার অফ আয়ন যেটা হলো 3, তাই তো? তাহলে 3, তার মানে আমাদের 3 টাইমস হবে, বুঝেছো? হ্যাঁ 3 টাইমস হবে। ক্লিয়ার? বোঝা গেছে তো? ওকে, অর্থাৎ এই 3 টাইমস আমাদের কিন্তু ব্যাপারটা হবে। এবারে আমাদের মানে কেন 3 টাইমস হলে বুঝতে পারলে তো? যে আমাদের নাম্বার অফ মোলারিটি ইনক্রিজ করে যাবে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে 3 টাইমস। এবার 12, কোশ্চেন নাম্বার 12, কোশ্চেন নাম্বার 12 এ কি আছে বলো? আনরিফ, দেখো ম্যাঙ্গো প্লেসড ইন এ কনসেন্ট্রেটেড সল্ট, তাই তো? তারপর কি বলেছে? টু প্রিপেয়ার পিকল পিকলস, বিকজ এটা কি দেখো, that mango placed in a concentrated salt solution, হ্যাঁ yes yes, আর ম্যাঙ্গো ওটা যদি কনসেন্ট্রেটেড ইয়েতে রেখে দাও তাহলে কি হবে? তার কারণটা হলো ইট ক্লোজ ওয়াটার, ওয়াটার ডিউ টু অসমোসিস, এটা তখন, তাই তো? হ্যাঁ ওয়াটার লস করবে ডিউ টু অসমোসিস। রিভার্স অসমোসিস হবে না কিন্তু, লুজ ওয়াটার ডিউ টু অসমোসিস। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তার মানে অপশন 4, তাই তো? ওকে, এবারে নাম্বার 13, কোশ্চেন নাম্বার 13, at a given temperature the osmotic pressure of a concentrated solution of a substance, কি হবে দেখো, at a given temperature osmotic pressure মানে পাই equal to CRT, এই তো? osmotic pressure of a concentrated solution of a substance, সেটা কিরকম হবে? is higher than the dilute solution, সেটা কোনটা হবে বলো? নাকি is lower than the dilute solution, is same that of the dilute solution? It cannot be compared with the osmotic pressure of dilute solution. অনামিতা, ফিজিক বলো। এই পাই ইকুয়াল টু সিআরটি, বুঝতে পারছো না? বলো। হ্যাঁ বলছি পাই, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। দেখো পাই ইকুয়াল টু, যদি পাই ইকুয়াল টু সিআরটি হয় তাহলে কনসেন্ট্রেশন ইনক্রিজ করা মানে তো প্রেশার বাড়বে, তাহলে তার মানে কি তাই না? 1 is the higher than that dilute solution, আমি ডাইরেক্ট এইগুলো একদম আমরা এইগুলো করছি কোথাকার প্রবলেম করছি জানো তো? এনসিইআরটি প্রবলেমগুলো করে নিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ও কথা কেটে যাচ্ছে। হ্যাঁ এবার দেখো আমরা 14 কি বলে বুঝতে পারছি না ঠিক আছে পরে আবার শুনবো কি বলতে চাইছি। দেখো 14, কোশ্চেন নাম্বার 14 এ কি বলছি? হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ফলস, কোনটা ফলস হবে সেটা আমরা দেখে নিই, ঠিক আছে? কোনটা ফলস হবে? টু ডিফারেন্ট সলিউশন of sucrose, to different solution of a sucrose, same molality prepared in different solvent will have the same depression in freezing point. দেখো two different solution of sucrose of same molality prepared in different solvent will have the same depression in freezing point. ডিফারেন্ট সলভেন্টে তৈরি করছো, সৃজিত বেরিয়ে গেছে, আমরাও বেরিয়ে যাবো একটু পরেই, সঙ্গে সঙ্গে আবার অন হবে। হ্যাঁ দেখো আগে করো এটা, টু ডিফারেন্ট সলিউশন, এগুলো বলে দেবে তুমি যদি বাই চান্স না শুনতে পায়
তখন বলবে এগুলো আবার ওকে। টু ডিফারেন্ট সলিউশন অফ সুক্রোজ অফ দ্য সেম মোলালিটি prepared in different solvent will have the same depression in freezing point. এটা কি সত্যি ক্ষিতেশ? না। কারণ কি? কারণটা কি হবে? ইয়েস, কারণ ইয়েটা তো সলভেন্টে তো আলাদা, তাহলে ফ্রিজিং পয়েন্ট কখনোই সেম হতে পারে না, তাই না? অতএব আমরা পেয়ে গেছি, ফলসটা অলরেডি পেয়ে গেছি, তাই না? তারপরে এগুলো আমরা পরে দেখতেই পারি। দ্য অসমোটিক প্রেশার অফ সলিউশন ইজ গিভেন বাই দ্য ইকুয়েশন এত, তাই সে তো ঠিকই, পাই ইকুয়াল টু সিআরটি, একদম ঠিকই বলেছে। তারপর ডিক্রিজিং অর্ডার অফ অসমোটিক প্রেশার ফর 0.1 মোলার অ্যাকোয়াস সলিউশন অফ বেরিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, অ্যাসিটিক অ্যাসিড অ্যাট সুক্রোজ, এই অর্ডারটা হবে। সেটা তো স্বাভাবিক, কারণ বেরিয়াম ক্লোরাইডে 3 আয়ন হবে, কেসিএলে 2 আয়ন হবে, কমপ্লিট ডিসোসিয়েশন হবে, অ্যাসিটিক অ্যাসিডে কমপ্লিট ডিসোসিয়েশন হবে না, তাই তো? নাম্বার অফ আয়ন সংখ্যা কম হবে। অ্যান্ড সুক্রোজে কোনো আয়নই হবে না, অর্থাৎ যেখানে নাম্বার অফ আয়ন বেশি সেখানে তোমার কি বেশি? অসমোটিক প্রেশার বেশি, তাই না? বেশ, পরেরটা, অ্যাকর্ডিং টু রাউলস ল দ্য ভেপার প্রেশার এক্সার্টেড by a volatile component of a solution is directly proportional to its mole fraction in the solution. এটা তো একদম খাঁটি কথা, তাই না? This is true. Okay, so option is A. ঠিক আছে, এটাই একমাত্র একদম খাঁটি মিথ্যা কথা, তাই তো? ফলস স্টেটমেন্ট। ওকে, ক্লিয়ার? এবারে আমাদের দেখতে হবে 15, কোশ্চেন নাম্বার 15। কি বলেছি কোশ্চেন নাম্বার 15-এ? দ্য ভ্যান্ট অফ ফ্যাক্টর, ভ্যান্ট অফ ফ্যাক্টর মানে আই, তাই না? KCl, NaCl অ্যান্ড K2SO4 রেসপেক্টিভলি আর কোনটা হবে? এটা দেখেই বোঝা যায় এগুলো, বুঝলে? ভ্যান্ট অফ ফ্যাক্টর মানে এখানে কতগুলো আয়ন হবে, অ্যাকচুয়ালি নাম্বার অফ আয়ন। অপশন 2, কেন? এখানে K প্লাস Cl মাইনাস, তাহলে দুটো হয়ে গেল, Na প্লাস Cl মাইনাস অ্যান্ড K2, এখানে K প্লাস মানে দুটো K প্লাস কিন্তু SO4 মাইনাস, এখানে 3টা আয়ন, তাই না? তার মানে অপশন 2। অনামিতা বুঝেছ? ঝটাপট করতে হবে এবারে, এভাবে তাড়াতাড়ি করতে হবে। ওকে ওকে, আবার এখন কেটে যাচ্ছে কিন্তু, আবার কেটে যাচ্ছে এখন, ঠিক আছে? এক্ষুনি কেটে যাবে, আবার অন হবে। কি বলছে সৃজিত, কি বলছে? কি বলে? হ্যাঁ, হ্যাঁ, আর শুনতে পাই না, তুমি কি বলছো তার ঠিক নেই, ওরম করলে হবে না। ওই 1 নম্বর কোশ্চেন আনসারটা হবে আর কি, যেখানে যেখানে তোমার আয়ন, নাম্বার অফ আয়ন বেশি মানে ভ্যান্ট অফ ফ্যাক্টর বেশি। ওকে, নাম্বার অফ আয়ন বেশি মিন্স ভ্যান্ট অফ ফ্যাক্টর হাই। ওকে, K2SO4 এ ভ্যান্ট অফ ফ্যাক্টর 3, NaCl এ ভ্যান্ট অফ ফ্যাক্টর 2, KCl এ ভ্যান্ট অফ ফ্যাক্টর 2। ওকে, এইভাবে আমরা ডিসিশন নেই। ওকে, অ্যান্ড ভ্যান্ট অফ ফ্যাক্টর যত বেশি হবে, নাম্বার অফ ভ্যান্ট অফ ফ্যাক্টর যদি ইনক্রিজ করে, তার মানে সেটার অসমোটিক প্রেশারও ইনক্রিজ করবে। ক্লিয়ার? পাই ইকুয়াল টু সিআরটি। এবার যদি সিটা ইনক্রিজ করে, মানে ভ্যান্ট অফ ফ্যাক্টর ইনক্রিজ করা মানে সি ইনক্রিজ করবে, মোলালিটি ইনক্রিজ করবে। ওকে, ওই কারণে তোমার কলিগেটিভ প্রপার্টি